পর্ব ৬০৭ দয়ানন্দর ধমক। বদ্রীনাথবাবুর একটা ফোন কলেই নীলের সমস্ত হিসেব ওলটপালট হয়ে গিয়েছিল। নীল একেবারেই আশা করেনি যে বদ্রীনাথবাবু ব্যক্তিগত স্তরে এসে বিষয়টা সমাধানের চেষ্টা করতে পারেন। যাই হোক, এতক্ষণে মনে হচ্ছিল সমস্যার সমাধান হয়েছে। মৈনাক, তুমি এখন এখান থেকে যেতে পারো। মিস্টার দাস যা কিছু বললেন সে তো তুমি নিজের কানে শুনলে। ভবিষ্যতে অহংকার একটু কম করো। আসলে কি বলতো, সময়কে ভরসা করা যায় না, কখন কার কাকে প্রয়োজন পড়ে। তাছাড়া তোমার মাথাটাও একটু ঠান্ডা রাখা প্রয়োজন। তোমার দাদুর ফোন না এলে সমস্যা কিন্তু এত সহজে মিটত না। মৈনাককে বাইরের রাস্তা দেখিয়ে বলল নীল, তুমি তুমি সত্যি আমাকে ছেড়ে দিচ্ছ? মৈনাকের মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। সে আশা করেনি যে নীল তাকে পাত্তা দেবে। হ্যাঁ, বদ্রীনাথবাবু নিজে থেকে তাকে ফোন করেছিলেন ঠিকই, কিন্তু ধারা পরিবারের সাথে যখন নীলের যোগাযোগ, তখন আর দাস পরিবারের ছত্রছায়া থাকার কি প্রয়োজন তার? এই প্রশ্নটা এখনো কাঁটার মতো খচখচ করছিল মৈনাকের মনে। যেতে না চাইলে এখানে আমাদের সাথে আড্ডায় যোগ দিতে পারো। কথাটা বলতে বলতেই একটা গ্লাসে ওয়াইন ঢালতে শুরু করলো নীল। মৈনাক বারবার ইতস্তত করতে লাগলো। তার চোখ বারবার চলে যেতে চাইল নন্টে আর ফন্টের দিকে। নিজের বন্ধুদেরকে এই অবস্থায় ফেলে রাখতে না চাইলেও তার কাছে অন্য কোনো পথ যে খোলা নেই। দাঁতে দাঁত চেপে মৈনাক সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। চোখের নিমিষে নাইট ক্লাব থেকে উধাও হয়ে গেল সে। এদিকে ঠিক সেই সময় দাসবাড়ির অন্দরমহলে ফোনটাকে টেবিলের উপর নামিয়ে রাখলেন বদ্রীনাথবাবু। ছেলেটা ঠিক আছে তো? চিন্তিত স্বরে বদ্রীনাথবাবুর ঠিক পাশেই বসে থাকা বলরাম সেনাপতি প্রশ্নটা করলেন বন্ধুকে। তোর কি মৈনাককে নিয়ে চিন্তা হচ্ছে নাকি নীলকে নিয়ে? ভাবলেশহীন মুখে অদ্ভুতভাবে প্রশ্নটা ছুঁড়ে দিলেন বদ্রীনাথবাবু। আমি মৈনাক বা নীলকে নিয়ে চিন্তিত নই, আমার সমস্ত চিন্তাটাই রাঘবকে নিয়ে। সাথে সাথে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন বলরাম সেনাপতি। আচ্ছা, নীলকে নিয়ে তোর কি মতামত? ছেলেটার অভিজ্ঞতাও আছে আর বুদ্ধিও, শরীরের শক্তিও যথেষ্ট। যতই হোক, ও তোর চয়েস, সেটা কি আর খারাপ হতে পারে? মুহূর্তের জন্য যেন কোথাও হারিয়ে গিয়েছিলেন বদ্রীনাথবাবু। তারপর একটা তেতো হাসি হেসে বললেন, আমার মনে হয় নতুনদের মধ্যে খুব কম জনই ওর মোকাবিলা করতে পারবে। মনে হচ্ছে আমার চয়েসকে তুই একটু বেশি ভালোবেসে ফেলেছিস। কৃতজ্ঞতার হাসি হেসে বললেন বলরাম সেনাপতি। এদিকে নাইট ক্লাবের নন্টে আর ফন্টে এখনো নীলের সামনে হাঁটু গেড়ে বসেছিল। ফন্টের অবস্থা একটু শোচনীয়। তার একটা কাঁধের হাড় ভেঙে হাতটা ঝুলে রয়েছে। যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছে। তার মধ্যে মাথায় যে আঘাত লেগেছে তার কারণে তার মাথাও ঘুরতে শুরু করেছিল, আর মাঝে মধ্যে চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সবকিছু। এত কিছুর মধ্যে সে হয়তো খেয়াল করেনি, কিন্তু তার শরীরটা অবশ হয়ে এলেও কাঁপুনি বন্ধ হয়নি। বাহ বাহ, দারুণ। এভাবেই গোটা রাতটা বসে থাকো। তোমাদের দুজনকে ওখানে বসে থাকতে দেখে আমার কিন্তু হেব্বি লাগছে। ব্যথা করছে, তাই না? কোনো ব্যাপার না, এই তো প্রকৃতির খেলা। ভুল করলে শাস্তি তো পেতেই হবে। একদিকে নীল যখন ভাষণ দিয়ে চলেছে, অন্যদিকে তখন যন্ত্রণা সহ্য করতে না পেরে বসার ভঙ্গিটা একটু বদলাবার চেষ্টা করলো ফন্টে। না না না, ওসব তো চলবে না। একদম ওভাবেই চুপটি করে বসে থাকো, না হলে জীবনে আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কোন রকম সংকোচ ছাড়াই নন্টে আর ফন্টেকে খোলা হুমকি দিল নীল। এই হলো গিয়ে আসল দুনিয়া, আর এই দুনিয়ার নিয়ম কানুনও বড্ড কঠিন। প্রথমে নন্টে আর ফন্টে নীলকে জ্বালাতন করছিল, আর সেই জ্বালাতেই তারা নিজেরা এখন জ্বলছে। কথায় বলে, খেলা ঘুরতে সময় লাগে না। এই মুহূর্তে নন্টে আর ফন্টের কাছে নীলের মোকাবিলা করার কোনো উপায় ছিল না। নীলের কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল ফন্টে। কোন রকম ঝুঁকি না নিয়ে আবার আগের মতো চুপটি করে বসে পড়ল সে। শিগগিরই নীলের ফোন আবার বেজে উঠল, আর সেই সঙ্গে ফন্টেকেও কে যেন একটা ফোন করল। একই সাথে দুটো ফোন বেজে ওঠায় নীলের চোখ কপালে উঠে গেল। আচ্ছা বলতো, এখন আমাকে কে ফোন করেছে? নীলের প্রশ্ন শুনে মুখ চাওয়াচাই করতে লাগলো নন্টে আর ফন্টে, যদিও মুখে তারা কিছু বলল না। শরীরের যন্ত্রণায় কিছু বলার মতো শক্তি আর তাদের ছিল না, কিন্তু সেই সঙ্গে তারা মনে মনে চিন্তাও করছিল যে ফোনটা কে করতে পারে। হ্যালো, কে বলছেন? প্রচন্ড আত্মবিশ্বাসী গলায় বলল নীল। আমার নাম প্রভা রাউত। ফোনের ওপার থেকে বেশ প্রৌঢ় একজন মহিলার গলা শোনা গেল। মহিলার বলার ধরনটা কিন্তু বেশ উস্কানিমূলক। এই প্রভা রাউতটা কে জানতে পারি কি? বেশ কোমল স্বরে বলল নীল। রাউত বাড়ির সব থেকে বড় মেয়ে, মানে ফন্টের মা। বয়সে উনি বেশ কচি হলেও নিজেকে রাউত বাড়ির সবচেয়ে বুদ্ধিমতী বলেই মনে করেন। যদিও সেটা ওনার ভুল ধারণা।
হাতে থাকা ওয়াইনের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বলল, সোফায় বসে থাকা অপূর্ব। অপূর্ব যে তিনজনের বাড়ির লোকের সাথে পরিকল্পনা করে এসেছে সে কথা বলাই বাহুল্য। নীলের মেসেজ পাবার সাথে সাথেই অপূর্ব বুঝতে পেরে গিয়েছিল যে এই ঘটনার জল অনেক দূর গড়াবে। ও, মাস্টার অপূর্বও বুঝি ওই নাইট ক্লাবেই ফুর্তি করছিল। হ্যালো, তুমি অপূর্বই তো? নীলকে অগ্রাহ্য করে সরাসরি অপূর্ব ধারার সাথে কথা বলতে শুরু করল প্রভা রাউত। অপূর্ব খুব নিচু স্বরে নীলকে কথাগুলো বললেও প্রভাদেবীর কান মারাত্মক তীক্ষ্ণ। একবার তাদের আলোচনা শুনেই সে বুঝে গিয়েছিল যে অপূর্ব সেখানে উপস্থিত রয়েছে। হ্যাঁ, আমিই বলেছি। অপ্রয়োজনীয় প্রশ্ন করে তুমি যদি ভাবো সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছ। তোমার ছেলে আমার ভাই নীলকে অপমান করেছে, আর নীল এই মুহূর্তে প্রচন্ড রেগে রয়েছে। চিন্তা করো না, সময় দাও, ওর রাগটা ঠান্ডা হোক, তোমার ছেলের কিছু হবে না। প্রভাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলল অপূর্ব। ঘরের পরিবেশটা কেমন যেন অস্বস্তিকর হয়ে উঠল। একে তো প্রভা নিজের ছেলের নামে অভিযোগ শুনছিল, উপরন্তু একজন বাইরের লোকের সামনে অপূর্ব তাকে একটুও পাত্তা দিল না। রাগে প্রভার গা রি রি করতে লাগলো, কিন্তু বাধ্য হয়ে তাকে চুপ করে থাকতে হলো, কারণ তার ছেলে ফোনটে এখনো নীলের কবজায়। তুমি যখন এতই উদার মনের মানুষ অপূর্ব, তখন আমার ছেলেকে ছেড়ে দিলেই তো পারো। আমি না হয় তোমার সাথে একদিন দেখা করে তোমার এই উপকারের। প্রভা নিজের কথা শেষ করার আগেই অপূর্ব নীলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কলটা কেটে নাম্বারটা ব্লক করে দিল। এই মহিলা অত্যন্ত বিরক্তিকর, পুরো মাথা চিবিয়ে খেয়ে নেয়, অধৈর্য গলায় বলে উঠল অপূর্ব। অপূর্বর কথা শুনে নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। হো হো করে সশব্দে হাসিতে ফেটে পড়ল সে। ইম্পেরিয়াল ক্যাপিটালের নবীন প্রজন্ম অপূর্বকে না চিনলেও প্রভাবশালী পরিবারগুলোর গুরুজনেরা অপূর্বর নাম আর তার কাজ দুটো সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর রাখেন। এবার ইম্পেরিয়াল ক্যাপিটালে যখন তার এতই ক্ষমতা, তখন সেকেন্ড ক্লাস সিটিজেনদের সে পাত্তা দেবে কেন? কিন্তু প্রভা রাউত আসলেই খুব বোকা। অপূর্ব শ্লেষ মাখা কথাগুলো শুনেও সে কিছুই বোঝেনি। তবে ফোনটা কেটে যাওয়ার পর যেন আরো বেশি অসুস্থ বোধ করতে শুরু করলো ফোনটে। সে ভেবেছিল এখান থেকে এবার বুঝি সে মুক্তি পাবে, কিন্তু অপূর্ব ধারা তো তার মাকে কথা বলার সুযোগই দিল না। আর সেই সঙ্গে ফোনটের এখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও হয়ে গেল শূন্য। কিছুক্ষণ পর নীলের ফোনে আরো একটা ফোন আসলো, আর এটাও অচেনা নাম্বার থেকে দেখে নীলের মাথার পোকাটা নড়ে উঠল। আবার মান অনুমানের পালা আবার শুরু হয়ে গেল। আবারও আগের মতোই ফোনের ওপারে থাকা ব্যক্তির পরিচয় জানতে চাইলে জানা গেল এই ফোনটাও রাউত বাড়ি থেকেই এসেছে। শুধু তফাৎটা হলো এইবার ফোনটা করেছেন রাউত বাড়ির বড় কর্তা দয়ানন্দ রাউত। আরে মিস্টার রাউত, এত রাত হয়ে গেল, আপনি এখনো ঘুমাননি? আমি তো ভেবেছিলাম অল্প বয়সী ছেলেমেয়েরাই শুধু রাত জাগে। আমি আশা করিনি আপনার বয়স হয়ে গেলেও আপনি এখনো এতটা তরতাজা। অবাক হওয়ার ভান করল নীল। অপূর্বকে ফোনটা দাও, আমার সাথে কথা বলার মতো উপযুক্ত তুমি এখনো হওনি, অত্যন্ত অভদ্রভাবে বললেন সেই ভদ্রলোক। আমি হঠাৎ আপনার সাথে কথা বলতে যাব কেন? আমি আপনার মেয়েকে আগেই জানিয়েছি যে নিজের ছেলেকে অক্ষত ফেরত চাইলে আমার ভাইয়ের রাগ ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিন, না হলে নাতির মুখ দেখতে পাবেন কিনা বলতে পারছি না। আপনাদের পরিবারের জন্য আমরা অনেক করেছি, আর আপনি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছেন? নিজের নাতিকে সুস্থ অবস্থায় দেখার ইচ্ছা নেই নাকি? সিংহের মতো গর্জন করে উঠল অপূর্ব। দয়ানন্দ রাউতের ইম্পেরিয়াল ক্যাপিটালে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি থাকলেও অপূর্ব ধারার সামনে কি আর কোনো সেকেন্ড ক্লাস সিটিজেন টিকতে পারে? নিজের সমস্ত লোকবল ব্যবহার করলেও অপূর্বকে হারানোর ক্ষমতা ওনার নেই। শুধু তাই নয়, ওই যে কথায় বলে না, বটগাছের ঝুড়িতেও যথেষ্ট জোর থাকে, ঠিক সেই রকমই ধারা পরিবারের আনাচে কানাচে যে আরও কত পরিবার বসবাস করছে, তাদের পক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। এই পরিস্থিতিতে শুধু নীলের জন্য অপূর্ব ধারার বিরোধিতা করাটা ঠিক ভালো হবে না। আচ্ছা নীল, তোমার কি চাই? আমি জানি তুমি আমার ফোনেরই অপেক্ষা করছিলে, কিন্তু আমি তোমাকে ফোন করার পরেও তুমি আমার নাতিকে ছেড়ে দাওনি কেন? এর কারণটা আমি জানতে পারি কি? খানিকটা জোর করেই নীলকে প্রশ্নটা করলেন দয়ানন্দ রাউ। আমি আপনার কথা শুনবো কেন? আপনি নিজেকে কি ভাবেনটা কি? আপনি চান যে আপনার একটা কথায় আমি আপনার নাতিকে ছেড়ে দিই? আমাকে কি পাগল মনে হয়? মুখের উপর যোগ্য জবাব দিল নীল। যদিও নীলের দাবি দেওয়া যথেষ্ট সঙ্গত। সে শুধু চেয়েছিল ইম্পেরিয়াল ক্যাপিটালের নবীন প্রজন্ম যখন তার সাথে খারাপ ব্যবহার করেছে, তখন গুরুজনেরা তার মধ্যস্থতা করে তাকে ন্যায় বিচার এনে দিক। ওনাদের তো নিজেদের নাতি নাতনিদের হয়ে নীলের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল,
কিন্তু এসব কি হচ্ছে? নিজের বয়সের ভারটা এখনো উপলব্ধি করে উঠতে পারেননি দয়ানন্দ রাউত। ওনার মতে ওনার একটা ফোনই ওনার নাতিকে ছাড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু আসলে ব্যাপারটা মোটেই সেরকম ছিল না। বদ্রীনাথ বাবু আর এনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। নীল, মাস্টার অপূর্ব তোমার পাশে আছে বলে ভেবো না যা খুশি তাই করবে। ঝামেলা বাড়াতে চাইলে তোমার মাথায় রাখা উচিত যে উল্টো দিকে কে দাঁড়িয়ে আছে। ভুলে যেও না তোমার স্ত্রী আর বন্ধুরা কিন্তু এখনো কলকাতাতেই আছে। তাড়াতাড়ি নিজের মাথা ঠান্ডা করে আমার নাতিকে বাড়ি পাঠাও, না হলে আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু জল কলকাতা অব্দি গড়াবে। এখন কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। কটা হুমকি সাজানো কথা বললেন দয়ানন্দ রাউত। শুনে মনে হলো ক্ষমা চেয়ে সমঝোতা করার মুডে তিনি নেই। এই পৃথিবীতে উদ্ধত আর অহংকারী লোকের অভাব নেই। এই রাউত পরিবার বেশ অনেকগুলো বছর ধরে ইম্পেরিয়াল ক্যাপিটালে খুঁটি গেড়ে বসে রয়েছে, কিন্তু তাদের হাবে ভাবে কোনো পরিবর্তন নেই। এদের মতে চাকরের ছেলেকে চাকরই হতে হবে। সেই কারণেই রাউত পরিবার এত উদ্ধত আর মাথামোটা। আর বাড়ির প্রধান দয়ানন্দবাবু একটু আগেই নিজের কথাবার্তায় তার স্পষ্ট প্রমাণ দিয়েছেন। তার অহংকার আর অভদ্র আচরণ এতক্ষণে তীক্ষ্ণ তলোয়ারের ফলার মতো নীলের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। রাউত পরিবার একের পর এক নিজেদের সমস্ত সীমা পার করে যাচ্ছে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল নীল। তার মানে আপনার মনে হয় যে আমি ভুল? রাগে বাকরুদ্ধ হয়ে প্রায় হাসতে শুরু করল নীল। কিন্তু আপনি কি জানেন আপনার নাতি আজ রাতে কি করতে চলেছিল? অপূর্ব যদি ঠিক সময় না এসে পড়তো, বা আমি যদি খুব একটা শক্তিশালী না হতাম, তাহলে এতক্ষণে আমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হতো। তখনও কি আপনি এভাবেই এগিয়ে এসে আমার হয়ে কথা বলতেন? নীলের কথার কি উত্তর দেবেন দয়ানন্দ রাউত? কোথায় গিয়ে শেষ হবে এই ঘটনা? শেষ পর্যন্ত কি ফোনটাকে ছেড়ে দেবে নীল? কিন্তু নন্টের কি হবে? নন্দী পরিবারের কি নিজেদের ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই, নাকি পরের ফোনটা তারাই করতে চলেছে? কিন্তু নীল এসব কার ভরসায় করছে? নিজের, অপূর্ব ধারার, নাকি বদ্রীনাথ দাসের? পর্ব 608, হত্যা না আত্মহত্যা। নীল বেশ রোয়াবের সঙ্গে দয়ানন্দ রাউতের কথার উত্তর দিলেও সে বুঝতে পারেনি যে ইট ছুড়লে পাটকেলটাও খেতে হবে। কে কখন কি করতো আমার জানার দরকার নেই, কিন্তু একটা কথা তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি, রাউত পরিবার কিন্তু মন্দিরের কোনো ঘণ্টা নয় যে যখন ইচ্ছা আসবে আর বাজিয়ে চলে যাবে। তুমি আমার নাতির গায়ে হাত তুলেছ, নিজের সীমা তুমি অনেক আগেই পার করে গেছো। এখনো নিজেকে শুধরে এখান থেকে চলে না গেলে আমি কথা দিচ্ছি যে ইম্পেরিয়াল ক্যাপিটালে তোমার এক একটা দিন এক একটা বছরের সমান হবে। এখানে তোমাকে এক পাও নড়তে দেব না আমি। কোন রকম সংকোচ ছাড়াই নীলকে কড়া কড়া কথা শুনিয়ে দিলেন দয়ানন্দ রাউত। এক মুহূর্তের জন্য মনে হলো যেন নিজের অহংকার ছাড়া দয়ানন্দবাবু আর কিছুই বোঝেন না। নিজের নাতির নাম মাত্র একবার উল্লেখ করলেন তিনি। বাকি পুরো সময়টাই নিজের পরিবারের মান সম্মান নিয়ে ভাষণ দিয়ে যাচ্ছিলেন দয়ানন্দবাবু। মনে হচ্ছে আপনি কোন রকম বোঝাপড়ার মধ্যেই নেই। হঠাৎ নীলের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। বাইরে থেকে তাকে এই মুহূর্তে দেখে শান্ত মনে হলেও এটা ঝড়ের পূর্বাভাস। অবশ্যই সে ব্যাপারে আমরা কথা বলতে পারি, কিন্তু তুমি তার কতটা উপযুক্ত তার উপর অনেক কিছুই নির্ভর করছে। দয়ানন্দবাবু নীলের ব্যাপারটাই বুঝে উঠতে পারেননি। তিনি ভাবলেন নীল বুঝি ভয় পেয়েছে। এটা হলো তার তীব্র আত্মবিশ্বাস, যা মোটামুটি সব বড় লোকেদের মধ্যেই একটু আধটু থেকে থাকে। কখনো কখনো এই আত্মবিশ্বাস মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্য তার জন্য দয়ানন্দবাবুকে দোষারোপ করে লাভ নেই। এই প্রথমবার নীলের মুখোমুখি হতে চলেছিলেন তিনি। নীলের চারিত্রিক বৈশিষ্ট্য বা তার কাজ করার ধরন সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। দয়ানন্দবাবু বা প্রভা দেবী যদি আপাতত ফোনে কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বলে দিতেন, তাহলে নীল খুব সহজেই ফোনটাকে ছেড়ে দিত। কিন্তু যেহেতু তারা নিজেদের অহংকারের নমুনা পেশ করতে ব্যস্ত, তাই নীল আর এত সহজে ফোনটাকে ছাড়বে না। সে রাউত বাড়ির বড়রা যতই তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের রাগ কমানোর চেষ্টা করে চলেছিল নীল। একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে দয়ানন্দবাবুর মাথার ভেতরে ঠিক কি রয়েছে। একটা বুড়ো মানুষ, এতটা অপরিণত যেন বাচ্চা ছেলে। সত্যি কথা বলতে এই মুহূর্তে ফোনটাকে নীল মেরেই ফেলতে চাইছিল, যাতে দয়ানন্দবাবুর সামনে নিজের ক্ষমতার একটা নমুনা পেশ করতে পারে। রাউত পরিবারের জন্য মাথা নিচু করাটা কি এতটাই কঠিন? আপনাকে তো শুধু সাধারণ একটা বাক্য বলতে হবে, আর কিছু না। কিন্তু আপনি এ সবকিছুই এবার ইগোতে নিয়ে ফেলছেন। সামান্য একটা ঘটনাকে কি আপনি রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত করতে চান? নিচু গলায় বিড়বিড় করে বলল নীল। সেই সঙ্গে প্রতিহিংসা পরায়ণ চোখে বারবার তাকাতে লাগলো ফোনটের দিকে।
তুমি বলতে চাইছো আমার রাউত পরিবারকে মাথা নিচু করতে হবে? দিবা স্বপ্ন দেখছো বাবা, কারণ আমি থাকতে তোমার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আমাদের রাউত পরিবার সবার থেকে আলাদা। আর তুমি কে হে? কলকাতার কোন ঈদ ও গলির ফালতু ছেলে একটা। তোমার ব্যাপারে সব খোঁজ খবরই আমার জানা আছে। যাকে নিজের বাড়ির লোকেরাই বের করে দেয়, অন্য পরিবারের সম্মানের কথা সে আর কি বুঝবে? দয়ানন্দ রাউত এখনো ভেবে চলেছিলেন যে জয় তার হাতের মুঠোয়। রাউত পরিবারের প্রভাব কাজে লাগিয়ে নীলের অতীত জানাটা ওনার কাছে খুব একটা বড় বিষয় নয়। এবার সম্পূর্ণ সম্মানের সাথে আমার নাতিকে ওখান থেকে বাড়ি পাঠাও। আর তুমি এই রাউত বাড়ির দরজার সামনে পুরো 3 রাত্রি 3 দিন হাঁটু গেড়ে বসে থাকবে। ওভাবে বসে বসেই তুমি আমাদের কাছে ক্ষমা চাইতে পারো। এই সুবিধাটুকু তোমাকে দেওয়ার কারণ হলো তুমি মাস্টার অপূর্বর বন্ধু। না হলে কখন তোমাকে মেরে বালি চাপা দিয়ে দিতাম কেউ খুঁজেও পেত না। এটাই আমার তরফ থেকে দেওয়া শ্রেষ্ঠ ক্ষতিপূরণ। দয়ানন্দবাবু অপূর্বকেও রেয়াত করলেন না, কারণ রাউত পরিবারের মান সম্মানটাই তার কাছে শেষ কথা। অপূর্ব পুরোপুরি নীলের পাশে থাকলেও দয়ানন্দবাবু ভাবছিলেন ইম্পেরিয়াল ক্যাপিটালের অভ্যন্তরীণ বিষয় যখন, তখন অপূর্ব নিশ্চয়ই নীলকে বাদ দিয়ে ওনাদের পক্ষেই থাকবে। মনে হচ্ছে রাউত পরিবার নিজেদেরকে বিশাল বড় হনু ভাবতে শুরু করেছে। আর রইল বাকি আমার ক্ষমা চাওয়ার কথা। আমিও দেখতে চাই যে রাউত পরিবারের বংশপ্রদীপ নিভে যাওয়ার পরে বাড়ির লোকেদের আর বাড়ির কর্তার ঠিক কি অবস্থা হয়। নীলের মুখ চোখ এবার রাগে ফেটে পড়ছে। কথাটা বলার পরে দয়ানন্দবাবুকে আর কিছু বলতে না দিয়ে ওনার মুখের উপরই ফোনটা কেটে দিল নীল। অপূর্ব ধারা আর রাঘব নীলের পাশেই বসেছিল। তারা কেউ কিছুই বলল না। মনের সুখে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে লাগলো তারা। ঘরে উপস্থিত বাকিরা যদিও বুঝতে পারল যে নীলের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাকে দেখে রীতিমতো কাঁপুনি ধরে গেল বাকিদের শরীরে। কিছুক্ষণের জন্য নীল নিজের চোখ দুটো বন্ধ করেছিল, কিন্তু একটু পরেই আবার জেগে উঠল সে। এতক্ষণে তার মুখের ভাব সম্পূর্ণ বদলে গিয়েছে। প্রথম দিকে তাকে যতটা শান্ত আর ভদ্র বলে মনে হচ্ছিল, এখন তার চোখ মুখ ঠিক ততটাই বরফ শীতল। একটু পরেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ফোনটের দিকে এগিয়ে গেল নীল। দেখে মনে হলো ফোনটের সময় বুঝি আজ শেষ। কি কি করবে তুমি আমাকে? নীলের শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা অনুভব করে ঠকঠক করে কেঁপে উঠল ফোনটে। নিজের শরীরের জ্বালা যন্ত্রণা এই মুহূর্তে ভুলে গিয়েছিল সে। হঠাৎই কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো ফোনটে। যে কোনো মূল্যে তাকে এখান থেকে বেরোতেই হবে। নীলের চোখের দিকে তাকিয়ে ফোনটে বুঝতে পারল যে নীল তাকে কোনো মানুষের নজরে নয়, একটা জন্তুর নজরে দেখছে। ধীরে ধীরে নিজেও একটা জন্তুতে পরিণত হচ্ছে সে। দেখো, আমার দাদু কিন্তু তোমাকে ফোন করে দিয়েছে। হ্যাঁ, আর কি চাই তোমার? নীল, দেখো, রাগের মাথায় কিছু করে বসো না। তোমার বয়স এখনো কম। অপরাধের পথে তোমার চলাটা উচিত নয়। ফোনটের মাথা কাজ করছিল না। কি বললে নীলকে শান্ত করা যাবে কিছুতেই বুঝতে পারছিল না সে। কিন্তু তোমার দাদুর ফোনে কি কোনো কাজ হলো? না তো। আজ আমি সত্যিই দেখতে চাই যে রাউত পরিবারের ক্ষমতা ঠিক কতটা। তোমার দাদু দয়ানন্দ রাউত এত বয়স হয়ে গেল, কিন্তু বুড়ো এখনো নিজের বাড়ির সম্মান নিয়েই পড়ে রয়েছে। তোমাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তুমি রাউত বাড়ির ছোট ছেলে, পরিবারের সম্মান বাঁচাতে তোমাকে নিজের আহুতি না দিতে হয়। কথাটা বলেই গটগট করে ফোনটের দিকে এগিয়ে গেল নীল। তার শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো প্রচন্ড শক্তিশালী আভা। সেই প্রচন্ড শক্তিশালী আভা অনুভব করে শুধু যে নন্টে আর ফোনটে মাটিতে ধপ করে বসে পড়ল তাই নয়, নিজের জায়গা ছেড়ে প্রায় লাফিয়ে উঠল অপূর্ব ধারা পর্যন্ত। সত্যি কি নিজেদের ভুল স্বীকার করতে রাউতদের এতই সমস্যা? একটা বুড়ো মানুষ নিজের ফাঁপা অহংকার নিয়ে স্বপ্ন দেখছে আর মনে মনে ভাবছে যে আমি বুঝি ওর নাতির গায়ে হাত পর্যন্ত দিতে পারবো না। আজ রাতে ওদের আমি এমন শিক্ষা দেব যে পুরো ইম্পেরিয়াল ক্যাপিটাল দেখতে পাবে আমি ওনার নাতির গায়ে শুধু হাতই দিতে পারি না, সেই সঙ্গে তাকে মৃত্যুর দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে ফোনটের কাছে পৌঁছে গিয়ে তার বুকে পা তুলে দিয়েছিল নীল। বেশ আস্তে করে ফোনটের বুকে একটা লাথি মারল নীল। জোর যথেষ্ট কম থাকা সত্ত্বেও ফোনটের প্রায় প্রাণ বেরিয়ে আসার জোগাড়। গভীর একটা নিঃশ্বাস নিয়ে বেশ কয়েকবার কেশে নিজেকে সামলানোর চেষ্টা করল ফোনটে, কিন্তু নীলের সামনে চোখ তুলে তাকাবার সাহসটুকু পর্যন্ত তার নেই। নীল বারবার করে ফোনটিকে মারতে লাগলো, আর আপ্রাণ হাত পা নাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো সে। একটু পরেই নীল একটু নিচু হয়ে কষিয়ে ফোনটের গালে মারল এক থাপ্পড়। সারা ঘর গমগম করে উঠল চড়ের শব্দে। নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো ফোনটের। তবে এতেও ক্ষান্ত হলো না নীল।
শার্টের কলার ধরে টানতে টানতে মাটি থেকে টেনে তুলল ফোনটিকে। তারপর টানতে টানতে জানলার দিকে নিয়ে যেতে লাগলো তাকে। এমনিতে তারা ক্লাবের 3 তলায় থাকলেও জানলা দিয়ে তাকাতেই বাইরের দৃশ্য তার থেকে আলাদা বলে মনে হলো। মানুষের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য নাইট ক্লাবের নির্মাতারা ক্লাবটাকে এমনভাবে তৈরি করেছিল যে এক একটা তলা প্রায় 2 তলার সমান। কাজেই ফোনটাকে এই মুহূর্তে নিচে ফেলে দিলে সে 3 তলা থেকে পড়লেও আসলে পড়বে 6 তলা থেকে, আর 7 তলা থেকে পড়লেই সব শেষ। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ধীরে ধীরে নীলের রাগে শান্তির প্রলেপ ফেলছিল। নিচে ঝাঁপ দাও, মাথাটা একটু তুলে ফোনটির দিকে তাকিয়ে মৃদু গলায় কথা কটা বলল নীল। কি বললে তুমি? হতবাক হয়ে গেল ফোনটে। জানলা দিয়ে নিচের দিকে তাকাতেই হাত পা পেটের ভেতর সেঁধিয়ে গেল তার। সে স্বপ্নেও ভাবেনি যে 3 তলা থেকে বাইরের দিকে তাকালে এত ভয় লাগতে পারে। মনে মনে ভগবানের নাম জপতে লাগলো সে। কিন্তু ভগবানও বোধহয় আজ তাকে বাঁচাতে পারবে না। বললাম যে এখান থেকে নিচে ঝাঁপ দাও। আমাকে তোমায় ধাক্কা দিতে বাধ্য করো না, কারণ আমি তোমাকে ধাক্কা দিলে তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু তুমি নিজে থেকে ঝাঁপালে হয়তো ভাগ্য তোমার সাথে থাকলেও থাকতে পারে। ভাবলেশীন মুখে বলল নীল। তার এমন কথা শুনে আর চুপ করে বসে থাকতে পারল না রাঘব। সাথে সাথে সোফা ছেড়ে নীলের দিকে এগিয়ে গেল সে। মিস্টার নীল, এটা আপনি করতে পারেন না। ফোনটে মরে যাবে। আজকের সমস্ত ঘটনাই সম্মানকে কেন্দ্র করে, তাহলে এখানে মানুষের জীবন নিয়ে খেলাটা জুড়ে গেল কখন? ও মারা গেলে কিন্তু ইম্পেরিয়াল ক্যাপিটালের মাথারা চুপ করে বসে থাকবে না। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর রাঘব আবার বলল, আপনি সবে সবে ইম্পেরিয়াল ক্যাপিটালে এসেছেন। এত বড় একটা কাণ্ড ঘটালে মাস্টার অপূর্বও হয়তো আপনাকে বাঁচাতে পারবে না। এখানকার নিয়ম কানুন অনেকটাই আলাদা, আর এটা আমাদের এলাকাও নয়। মিস্টার নীল, আপনি তো জিতেই গিয়েছেন। এবার এই ব্যাপারটা এখানেই শেষ করুন। এসবের কোনো প্রয়োজন নেই। কার প্রয়োজন নেই? রাঘবকে সাথে সাথে মাঝপথে থামিয়ে দিল নীল। আমি এখানে কারোর বিরুদ্ধে মোকাবিলা করছি না। তাহলে হার জিত কিসের? তুমি শুনতে পেলে না যে ফোনটের দাদু আমার সাথে কিভাবে কথা বলল? এত অভদ্রভাবে কেউ কারোর সাথে কি করে কথা বলতে পারে? এই মুহূর্তে আমি ওই বুড়োকে উচিত শিক্ষা না দিতে পারলে ভবিষ্যতে লোকে বলবে নীল শুধু সমস্যা তৈরি করতে পারে, সমাধান করতে পারে না। প্রচন্ড রেগে বলল নীল। রাগের ফলে তার চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে। কিন্তু ফোনটাকে মারার তো কোনো দরকার নেই। এরকম আরো অনেক উপায় আছে যাতে রাউত পরিবারের সম্মান মাটিতে মিশে যেতে পারে। এই মুহূর্তে রাঘবের বুক উত্তেজনায় ঢিপঢিপ করছিল। নীল সত্যিই কাউকে মেরে ফেললে কি হবে? অপূর্বধারা সোফার ঠিক পাশেই দাঁড়িয়েছিল। এক নিঃশ্বাসে নিজের পুরো গ্লাসটা শেষ করে অত্যন্ত শান্ত গলায় সে বলল, ফোনটে রাউত একজন সেকেন্ড ক্লাস সিটিজেন। ওর মৃত্যু নিয়ে ইম্পেরিয়াল ক্যাপিটালে খুব একটা হইচই হবে না, আর হলেও ধারা পরিবার সহজেই সেটা সামলে নেবে। ব্যাপারটা আমরা এভাবে সাজাতে পারি যে আজ রাতে কেউ একজন ফোনটে রাউতকে সবার সামনে দারুণ অপমান করেছে, তাই অপমান সহ্য না করতে পেরে জানলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে ফোনটে। আসলে আমরা ওকে বাধা দিতেই চাইছিলাম, কিন্তু তার আগেই ও জানলা থেকে ঝাঁপ দেয়। ধূর্ত হাসি হেসে হাতের কাছে সমাধান হাজির করল অপূর্ব। তার কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো নীল। সে আশা করেনি যে অপূর্ব এ ব্যাপারেও তার পক্ষেই থাকবে। শুনলে না অপূর্ব কি বলল? ঝাঁপ দেওয়াটাই তোমার কাছে মুক্তির একমাত্র পথ। আমার ধৈর্য কিন্তু খুব কম, সময় নষ্ট করো না। নীলের চোখ অপূর্বর থেকে সরে আবারও এসে দাঁড়িয়েছে ফোনটের ওপর। তুমি তুমি বুঝতে পারছো যে ঝাঁপ দিলে আমি মরে যাব? ফোনটের হৃৎপিণ্ডের গতি এখন ট্রেনের থেকেও বেশি। এমনিতেই উঁচু জায়গায় দাঁড়াতে তার ভয় করে, আর এখন নিচের দিকে তাকিয়ে মাথা ঘুরতে শুরু করেছিল তার। সত্যি সত্যি কি তাহলে নিচে ঝাঁপ দেবে ফোনটে, নাকি নীল ধাক্কা দিয়ে ফেলে দেবে তাকে? ধারা পরিবার কি সত্যিই পাশে থাকবে নীলের? ইম্পেরিয়াল ক্যাপিটালে আসার আসল উদ্দেশ্য কি শেষ পর্যন্ত পূরণ করতে পারবে নীল?